দেখি আমাদের নীলাঞ্জনা রিসর্টে নতুন কি বিপদ আসতে চলেছে। নমস্কার সুপ্রিয় শ্রোতা, অপারেশন নীলাঞ্জনা গল্পের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা দেখলাম গাছের উপর থেকে একটা চিতাবাঘ ছুটে এসে বানরের বাচ্চা আর তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন ভেবেছিলাম চিতাবাঘ, পরে বুঝেছিলাম ওটা আসলে চিতাবাঘ না, ওটা আসলে বনবেড়াল, কিন্তু দেখতে হুবহু চিতাবাঘের মতো। তারপর বানর আর তার বাচ্চাকে নিয়ে গাছের নিচে এসে পড়ল। মোটামুটি প্রচণ্ড হুটোহুটি, চিৎকার, বানরের আর্তনাদ, বনবিড়ালের হিংস্র ডাক, সব মিলিয়ে ভয়াবহ অবস্থা। আমি কি করেছি কিছুই জানি না। হঠাৎ দেখলাম আমার লাঠিটা গিয়ে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘটাকে, আসলে চিতাবাঘ না, বনবিড়ালটাকে। আমি আবিষ্কার করলাম আমি বনবিড়ালটাকে মারতে শুরু করেছি। একটা ঘা মনে হয় জায়গা মতোই লাগাতে পেরেছিলাম, কারণ বনবিড়ালটা তখন বানরটাকে ছেড়ে দুই লাফে জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। বানরের মা তখন উঠে বসে বাচ্চাকে হাতে নিয়েছে। বাচ্চাটাকে দেখে মনে হলো মরে গিয়েছে, রক্তে মাখামাখি। সেটাকে হাতে নিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিয়ে মাটা কাঁদতে লাগলো। বানর কাঁদে কিনা আমি জানি না, কিন্তু আমার দেখে মনে হলো মা বানরটা সত্যি সত্যি কাঁদছে। বানর মাটা তার বাচ্চাটাকে শুকলো, শরীরে হাত বুলিয়ে দিল, চেটে একটু রক্ত পরিষ্কার করলো, তারপর আবার কাঁদলো। আসলে আমি ঠিক জানি না কাঁদলো কিনা, কিন্তু মনে হলো আবার কাঁদলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব। কাছে যাব, সবাই বানর থেকে দূরে থাকতে বলে, বানর নাকি খুব পাজি। তখনই একটা আশ্চর্য ব্যাপার ঘটলো। বানরটা আমার দিকে তাকালো, তারপর মুখ দিয়ে কেমন যেন একটা শব্দ করলো। আমার মনে হলো সে আমাকে বলছে, প্লিজ প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচাও। আমি তখন একটু কাছে এগিয়ে গেলাম। বানরটা একটু সরে গেল, কিন্তু পুরোপুরি চলে গেল না। আমি এসে বানরের বাচ্চাটার দিকে তাকালাম। বুকটা ধুকপুক করছে, তার মানে বেঁচে আছে। উরুর কাছে রক্ত, তার মানে এখানে নিশ্চয়ই বনবিড়ালটার দাঁত বসেছিল। আর কোথাও ব্যথা পেয়েছে কিনা জানিও না। ভ্যাটের কাছে নিয়ে যেতে হবে। গলার স্বর শুনে আমি পেছনে ফিরে তাকালাম। মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফ্যাকাশে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। দেখে বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। আমি বললাম, কার কাছে নিয়ে যেতে হবে? ভেট, পশু ডাক্তার। এখানে পশু ডাক্তার কই পাবো? মেয়েটা কোনো উত্তর না দিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। মনে হয় সেই বন বিড়ালটা আবার চলে আসছে কিনা সেটাই দেখতে চাচ্ছে। বানর মাটা আবার কুই কুই শব্দ করলো, একটু এগিয়ে এসে তার বাচ্চাটার পা ধরে একটু ঝাঁকালো, তারপর আবার পিছনে সরে গিয়ে আমার দিকে তাকিয়ে শব্দ করলো। স্পষ্ট মনে হলো সে যেন বলছে, চুপচাপ বসে আছো কেন, কিছু একটা করো। আমি তখন খুব সাবধানে ছোট্ট এইটুকু বানরটাকে হাতে তুলে নিলাম। তারপর আমাদের কেবিনটার দিকে হাঁটতে থাকলাম, দেখি মামা কিছু করতে পারে কিনা। মেয়েটা জিজ্ঞাসা করলো, কি করছো? কেবিনে নিয়ে যাই, আমার মামা আছে, দেখি কিছু করতে পারে কিনা। তোমার মামা কি ডাক্তার? না। আমি মাথা নাড়লাম, বললাম মামা কবি। কবি? মেয়েটা খুব অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হলো সে জীবনে কোনো কবিকে দেখে নাই। আমি যখন আমাদের কেবিনের দিকে যাচ্ছি তখন বানর মাটা আমাদের সাথে সাথে হাঁটতে থাকে। মাঝে মাঝে মুখে একরকম শব্দ করছে। কথা বলতে পারলে নিশ্চয়ই বলতো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার হাতে একটা ছোট বানরের বাচ্চা, তার পিছে নতুন মেয়েটি এবং আমাদের সবার পিছে বানর মা। এই বিচিত্র মিছিলটা দেখে মামা খুব অবাক হলেন এবং বললেন, কী ব্যাপার নুরু, তোর হাতে এটা কি? আমি কিছু বলার আগে মেয়েটা উত্তর দিল, এই বানরের বাচ্চাটাকে একটা বাঘ অ্যাটাক করেছিল। মেয়েটা মেয়েটা আমাকে দেখিয়ে বলল, এই বাচ্চাটিকে সে উদ্ধার করেছে। মামা আমার কাছে এসে বাচ্চাটাকে দেখে বলল, বাঘ নাকি বনবিড়াল? আমি বললাম, হতে পারে বনবিড়াল, কিন্তু দেখতে একদম বাঘের মতো। কিন্তু সেটা বাদ দাও, বাচ্চাটাকে বাঁচাতে পারবে না মামা? মামা বানর মায়ের দিকে তাকালো এবং বলল, বানরটা তোকে তার বাচ্চাকে ধরতে দিয়েছে? মেয়েটা বলল, দিয়েছে, বানরটা চাচ্ছে যেন আমরা ওকে বাঁচাই। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তাই না? আমি মাথা নাড়লাম। বানরটাও একটু শব্দ করলো। মামা বলল, দেখি রিসোর্টে কোনো ডাক্তারকে পাওয়া যায় কি না। মানুষের ডাক্তার বানরের চিকিৎসা করতে রাজি হবে কি না কে জানে। মামা ভেতর থেকে একটা জুতার বাক্স এনে তার ভেতরে ছোট্ট টাওয়াল বিছিয়ে দিয়ে বললেন, বাচ্চাটাকে এখানে রাখ, আমি দেখছি। আমি জুতার বাক্সে বাচ্চাটাকে রাখলাম। তার মা তখন সাবধানে বারান্দায় উঠে বাচ্চার পাশে বসে নানা রকম শব্দ করতে লাগলো। মাঝে মাঝে হাত দিয়ে বাচ্চাটাকে নেড়ে চেড়ে দিতে লাগলো। মেয়েটি তখন আমার সাথে কথা বলতে শুরু করলো। বলল, তোমার নাম নুরু?
মামার মুখে সে নামটা শুনেছে। আমি মাথা নাড়লাম, বললাম ডাকনাম নুরু, ভালো নাম শাফকাত হাসান। মেয়েটা বলল, নুরুই ভালো, আমার নাম মিথিলা। কি বলবো বুঝতে না পেরে মুখে একটা ভাবলা হাসি ফুটিয়ে বসে থাকলাম। ভাইয়া হলে নিশ্চয়ই বলতো, মিথিলা কি সুন্দর নাম, তারপর মিথিলা নিয়ে একটা কবিতাই বলে ফেলতো। আমি এসব কিছু পারি না, তাই ভ্যাবলা হাসি দিয়ে বসে রইলাম। মেয়েটা বলল, বাবা তোমার তো অনেক সাহস। আমি চমকে উঠলাম, সাহস আমার? হ্যাঁ, আমি তো বাঘটাকে দেখে উল্টো দিকে দৌড় দিয়েছিলাম, তুমি কি অ্যাটাক করলে, কি সাহস। আমি কি বলবো বুঝতে পারলাম না, তাই বললাম, বাঘ না তো, ওটা বেড়াল ছিল। বনবিড়াল তো, দেখতে বাঘের মতোই, কি ভয়ঙ্কর। আমি তারপর সে ঝুঁকে বানরের বাচ্চাটিকে দেখলো, আমিও দেখলাম। মনে হয় চোখগুলো একটু নড়ছে। বাচ্চাটা ভালো হবে তো? যদি মরে যায় তাহলে কি হবে? মিথিলা নামের মেয়েটা সোজা হয়ে দাঁড়ালো, বলল, তুমি কোন ক্লাসে পড়ো? 7, 8-এ উঠবো। তুমি? 8, 9-এ উঠবো। আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললাম, আমার থেকে বড়, তার মানে সারাক্ষণ আমাকে উপদেশ দেবে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে গার্জিয়ান টাইপ। এখন এই মেয়েটিকে আমার মিথিলা আপু বলে ডাকতে হবে। মেয়েটা যেন আমার উপর মাতব্বরি করতে না পারে সেই জন্য আমি একটা 2 নম্বরই চাল চাললাম। একটা নিঃশ্বাস ফেলে বললাম, আমারও ক্লাস 8-এ থাকার কথা, 1 বছর নষ্ট হয়েছে। কিভাবে? এটাই হচ্ছে মিথ্যা কথা বলার সমস্যা। একটা বললেই সেটাকে বাঁচানোর জন্য আরেকটা বলতে হয়, তারপর আরেকটা, এইভাবে দেখতে দেখতে মিথ্যার পাহাড় হয়ে যায়। আমি সেই ঝামেলায় যেতে চাইলাম না, তাই এবার 2 নম্বরই কাজ করে ফেললাম। মুখটা বাড়াবাড়ি রকম গম্ভীর করে বললাম, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, প্লিজ আমাকে জিজ্ঞাসা করো না। আমি আমার নিজের অভিনয় দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। মেয়েটা একটা বিচিত্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমিও মুখে রহস্যময় একটা ভঙ্গি ধরে রাখার চেষ্টা করলাম। মিথিলা নামের মেয়েটা তখন নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, জিজ্ঞাসা করব না। মিথিলা তখন এদিক সেদিক তাকালো, তারপর বলল, তোমরা এখানে কতদিন থাকবে? জানি না। জানো না? রিজার্ভেশন করো নাই? হুম, আমার মামার রিজার্ভেশন লাগে না। কেন? এই কেবিনটা আমার মামার। মিথিলা ছোট্ট একটা চিৎকার করে বলল, তোমার মামার? এই আলাপটা শুরু করা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারলাম না, কিন্তু যখন শুরু হয়েই গেছে কিছুক্ষণ তো চালাতে হবে। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, মামা এখানে যতদিন খুশি থাকতে পারে। কেন? জানি না, মনে হয় কবি মানুষ তো সেই জন্য। তোমার মামা কি অনেক তোমার মামা কি অনেক বিখ্যাত কবি? কি নাম? শওকত হাসান। মিথিলা বিড়বিড় করে মামার নামটা কয়েকবার বলল, তারপর বলল, না, নামটা তো শুনি নাই। আমি গম্ভীরভাবে বললাম, শুনবে না? কেন? আমার মামা হচ্ছেন বোহেমিয়ান। নাম ধাম টাকা পয়সা কোনো কিছুই তিনি কেয়ার করেন না। অসম্ভব ব্রিলিয়েন্ট, ইউনিভার্সিটির প্রফেসর ছিল, চাকরি ছেড়ে দিয়েছে। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ঠিক সেই সময় মামা চলে আসলো। আর ইদ্রিস মিয়া একজন কম বয়সী মানুষকে নিয়ে এলো। কম বয়সী মানুষটা মনে হয় ডাক্তার। একসাথে একসাথে এত মানুষ দেখে বানরমাটা সরে গেল, একটু দূরে গিয়ে মুখে নানা রকম শব্দ করে হাঁটাহাঁটি করতে লাগলো। ইদ্রিস মিয়া বলল, যেটা ভেবেছিলাম সেটাই, এই বানরটা তার বাচ্চাটাকে নিয়ে রিসর্টে ঘোরাঘুরি করে। বানরের জাত খুব পাজি। আমি অবশ্য ঠিক বিশ্বাস করতে পারলাম না যে এই বানর আর তার বাচ্চাটা পাজি হতে পারে। মানুষের বাচ্চা বানরের থেকে অনেক পাজি হয়। কম বয়সী মানুষটা দুজনের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি বাচ্চাটিকে এনেছো? আমি মাথা নাড়লাম। মানুষটা বলল, যাও বাথরুমে গিয়ে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসো। আফ্রিকাতে সিম্পাঞ্জি থেকে ইবোলা ভাইরাস মানুষের শরীরে জাম্প করেছিল। এটাই হচ্ছে ডাক্তারদের সমস্যা, তারা মনে করে দুনিয়াতে শুধু ব্যাকটেরিয়ার ভাইরাস গিজগিজ করছে। আমি অবশ্য তর্ক করলাম না, সাবান দিয়ে হাত ধুয়ে আসলাম। এসে দেখি ডাক্তার মানুষটা রীতিমতো স্টেথোস্কোপ কানে দিয়ে ছোট বানরটাকে পরীক্ষা করছে। হাতে গ্লাভস পরে বাচ্চাটাকে টিপে টুপে দেখে খুব গম্ভীর মুখে মামার দিকে তাকিয়ে বলল, যদি কেউ জানতে পারে আমি বানরের বাচ্চার চিকিৎসা করেছি তাহলে আমার ক্যারিয়ার শেষ। মামা হাসলেন, বললেন, কেউ জানবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছে বাচ্চাটা? একটা এক্স রে করলে বোঝা যেত কোনো হাড় ভেঙেছে কিনা, কিন্তু বানরের বাচ্চাকে কেউ এক্স রে করবে বলে মনে হয় না। যেহেতু জীবনেও বানরের বাচ্চা চিকিৎসা করি নাই তাই 100% শিওর না, কিন্তু মনে হচ্ছে ভাইটাল সিগন্যাল ওকে। একটা কনকাশন হচ্ছে, মানুষ হলে বলতাম সিটি স্ক্যান করতে, কিন্তু বানরের বাচ্চার জন্য কেমন করে বলি? মানুষ হলে 72 ঘন্টা অবজারভেশনে রাখার ব্যাপার ছিল, এখানে তো সেটাও বলতে পারছি না। ইনফেকশন যেন না হয় সেই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল, সেটাও কিভাবে দেব? ডোজ বের করতে তো জান বের হয়ে যাবে। ইনজুরিটা ক্লিন করে একটু ড্রেসিং করে দিই,
পেইন কিলার দিয়ে যাব, ড্রপার দিয়ে মুখে কয়েক ফোঁটা দেবে, এই হচ্ছে চিকিৎসা। আমি বললাম, বাচ্চাটা বাঁচবে তো? বাঁচার কথা, বনের পশুর জন্য এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। মিথিলা হাতটা ওপরে তুলে ঝাঁকুনি দিয়ে বলল, ইয়েস। ডাক্তার আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, ইয়াং ম্যান অ্যান্ড ইয়ং লেডি, আমি কিন্তু মোটেই বানরের বাচ্চা চিকিৎসা করতে আসিনি, আমি তোমাদের দুজনের চিকিৎসা করতে এসেছি। আমি আর মিথিলা একজন আরেকজনের মুখের দিকে তাকালাম। মিথিলা বলল, আমাদের? হ্যাঁ, তোমাদের। আমাদের কিভাবে? বনের পশু প্রতি মুহূর্তে একজন আরেকজনকে খাচ্ছে, এটা হচ্ছে নেচারের সাইকেল। সেখানে তাদেরকে রক্ষা করার জন্য তোমাদের বাচ্চারা নেই, কিন্তু ঘটনাক্রমে তোমরা এই বাচ্চাটাকে উদ্ধার করে এনেছো। এখন তোমাদের ধারণা হয়েছে বাচ্চাটাকে বাঁচাতে হবে, আমাদের কাছে এসেছো। আমরা যদি কিছু না করি তাহলে তোমরা ভাববে বড় মানুষেরা কত নিষ্ঠুর, তাই আমাকে আসতে হয়েছে। স্টেথোস্কোপ কানে দিয়ে বানরের বাচ্চার হার্টবিট শুনতে হয়েছে, ভাইটাল সিগন্যাল পরীক্ষা করতে হয়েছে। আমি বললাম, কিন্তু কিন্তু তারপর কি বলবো আমি আসলে কিছু বুঝতে পারলাম না। ডাক্তার গম্ভীর মুখে বলল, আমার ফিটা কি এখন দেবে? রিসর্টের গেস্টদের জন্য আমার ফ্রি সার্ভিস, কিন্তু ইনি তো আমার গেস্ট না, ইনি গাছে থাকেন। আমি বললাম, রিসর্টের গাছ কাছে, ইনিও গেস্ট। ডাক্তার হাহা করে হাসলো, বলল, ভালো যুক্তি। মামা আর ডাক্তার কথা বলতে লাগলো। ইদ্রিস মিয়া উবু হয়ে বসে বানরের বাচ্চাটাকে দেখলো, তারপর বলল, আমি ওষুধ আর ড্রপার নিয়ে আসি, আর কয়েকটা কলা। কলা? এত ছোট বাচ্চা কলা খেতে পারবে? এখন তো মায়ের দুধ খায়। আমি বললাম, বাচ্চার জন্য না, বাচ্চার মায়ের জন্য। ইদ্রিস মিয়া একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, একবার কলা দিলে প্রতিদিন এসে এসে বসে থাকবে। প্রথমে কলার জন্য, তারপর আপেলের জন্য, তারপর নাশপাতির জন্য। প্রথমে নিজে, তারপর ভাই বোন মামা চাচা সবাই এসে বসে থাকবে। মিথিলা বলল, ফ্যামিলির সবাই আসলে ক্ষতি কি? বানরেরা কি সুইট। ইদ্রিস মিয়া বলল, হুম, বানরেরা একদমই সুইট না, বানরেরা কি পাজি। কিছুক্ষণ পর ইদ্রিস মিয়া ওষুধ নিয়ে এলো, মনে হলো বাচ্চাদের সিরাপ। ড্রপার দিয়ে সেই 2 ফোঁটা বাচ্চাটার মুখে দিলাম। বানরের বাচ্চার চিকিৎসা শুরু হয়ে গেল। সন্ধে হয়ে যাচ্ছিল, তাই মিথিলা চলে গেল। যাওয়ার আগে বলে গেল সে পরদিন ভোরে আসবে। বানরের বাচ্চাটাকে জুতার বাক্সে করে বারান্দায় রেখে দিয়েছি। তার মা তার পাশে বসে পাহারা দিচ্ছে। ইদ্রিস মিয়া কলা দিয়ে গেছে, কলাগুলো পাশে রেখেছি। মা কয়েকটা কলা খেলো। আমরা বাচ্চার চিকিৎসা করেছি, কিন্তু মায়ের চিকিৎসা হয় নাই। মা কোথাও ব্যথা পেয়েছে কিনা কে জানে। রাতে যখন ডাইনিং রুমে খেতে গেলাম তখন মিথিলার সাথে দেখা হয়ে গেল। খাওয়া শেষ করে চলে যাচ্ছিল। মিথিলা নিশ্চয়ই অনেক রং চং চড়িয়ে গল্পটা করেছে, তাই মিথিলার সাথে সাথে তার বাবা মাও বানরের বাচ্চার খোঁজ খবর নিয়ে গেল। ডাইনিং রুমে আজকে চাইনিজ খাবার, বড় লোকেরা নিশ্চয়ই এরকম করে খায়, এক এক দিন এক এক খাবার। সেই জন্য তাদের চেহারায় একটা নাদুস নুদুস গোলগাল ভাব চলে আসে। চাইনিজ খাবারের শেষে কেক আর রসমালাই রাখা ছিল। কেউ কেউ কেক খাচ্ছে, কেউ কেউ রসমালাই। আমি দুইটাই খেলাম। খাওয়া শেষে চা। হঠাৎ আমার মনে হলো বেঁচে থাকাটা অতটাও খারাপ না। খাওয়া শেষে ফিরে দেখি বানরের বাচ্চাটা তার মায়ের কোলে বসে আছে। দেখে আনন্দে চিৎকার করে উঠলাম, তার মানে বাচ্চাটা ভালো হয়ে গেছে। বানর মাটা আমার কাছে কিছু একটা রিপোর্ট করলো। রিপোর্টটা ভালো না খারাপ বুঝতে পারলাম না। আমি মাথা নেড়ে একটু দূরে সরে গেলাম। বানরের মাটা যখন বাচ্চাটাকে জুতার বাক্সে শুইয়ে দিয়ে একটু দূরে সরে বসলো, মনে হলো নাও বাচ্চাটাকে কি করবে করো, এটা বলছে সে। আমি কি করব বুঝতে পারলাম না, তাই ওষুধের শিশিটা এনে ড্রপারে করে কয়েক ফোঁটা ওষুধ নিয়ে বাচ্চার মুখে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ে সে মুখ সরিয়ে নিতে লাগলো। মামা বললেন, একটা পিরিচে দুধ ঢেলে সেখানে ওষুধ দে, যদি খায় তাহলে ওষুধটাও খাওয়া হয়ে যাবে। আমি তাই করলাম। তারপর বাচ্চাটাকে বললাম, এখন ঘুমিয়ে যাও, ভালো একটা ঘুম দিলে ফ্রেশ হয়ে যাবে। বানরের মা তখন বাচ্চাটাকে আবার তার কোলে নিয়ে বসে রইল। বোঝাই যাচ্ছে তারা আজকে এখানে রাত কাটাবে। রাতে মামা তার বই কাগজপত্র নিয়ে কাজ শুরু করলো। আমি আমার ডিটেকটিভ বই পড়তে পড়তে মাঝে মাঝে বানরকে আর তার বাচ্চাটাকে দেখে আসতে লাগলাম। প্রথম প্রথম বাচ্চাটা আমাকে ভয় পেত, আস্তে আস্তে তার ভয়ও কমে গেল। একবার সে তার ছোট ছোট আঙ্গুল দিয়ে আমার একটা আঙ্গুল ধরে মুখে ঢোকানোর চেষ্টা করলো। মনে হচ্ছে এক রাতের মধ্যে আমাদের ভালোই বন্ধুত্ব হয়ে যাবে। ঘুমানোর সময় হলে মামা সোফাটার কোথায় জানি টান দিতেই পুরোপুরি একটা বিছানা হয়ে গেল। আশ্চর্য, দুনিয়াতে কত রকম ক্যাটদান কি আছে। মামা জিজ্ঞাসা করলেন, তুই কোথায় ঘুমাবি, সোফা বেডে নাকি বিছানায়? এরকম বিচিত্র সোফা বেডে ঘুমাতে কেমন লাগে দেখার জন্য আমি সেটাতেই ঘুমাইতে চাইলাম। মামা আপত্তি করলেন না, বললেন, তোর যখন ঘুম পাবে শুয়ে পড়িস, আমি একটু কাজ করব। লাইট জ্বালানো থাকলে অসুবিধা হবে না তো? না না মামা, কোনো অসুবিধা হবে না। নতুন জায়গায় অনেক সময় ঘুম আসতে চায় না। এখানে এত রকম গাছগাছালি, ঝিঝি পোকা, পশু পাখির শব্দতেও ঘুম নাও আসতে পারে। আমার ঘুম আসবে মামা, তুমি চিন্তা করো না।
তারপর একটু থেমে বললাম, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি মামা। কর। তুমি কি কখনো মিথ্যে কথা বলো? মামা তার কাগজে লিখতে লিখতে বললেন, এরপর কি জিজ্ঞাসা করবি আমি কি পকেট মারি, আমি কি ছিনতাই করি? আমি একটু লজ্জা পেয়ে বললাম, না না মামা, এসব জিজ্ঞাসা করব না। আসলে আমি তো তোমার মতো হওয়ার চেষ্টা করছি, সেই জন্য। মামা আমার দিকে ঘুরে তাকালেন এবং বললেন, দেখ, তোর আমার মতো হতে হবে না, তুই হবি তোর মতো। কিন্তু আমি মানুষটি তো বেশি সুবিধার না। কেন? কোথায় আবার কি অসুবিধার কাজ করেছিস তুই? যেমন মনে করো মিথিলার ব্যাপারটা, আমার থেকে সে 1 ক্লাস ওপরে পড়ে, আমার উচিত ছিল আপু ডাকা, কিন্তু আমি আপু রাখতে চাই না, তাই আমি বলেছি আমিও তার বয়সী, 1 বছর নষ্ট হয়েছে বলে 1 ক্লাস নিচে পড়ি। মামা হাসলেন এবং বললেন, ঠিক আছে, 1 ক্লাস উপরে নিচেতে কি এসে যায়, যাওয়ার আগে বলে দিস। তাহলে হবে? তাহলে হবে কি না জানি না, সেটা তুই দেখবি, তোর ব্যাপার। ঠিক আছে, আমি দেখব। মামা তার টেবিলে কাজ করতে লাগলেন। আমি সোফার বেডে ঘুমানোর চেষ্টা করলাম। মামা ঠিকই বলেছেন, এখানে কত রকম শব্দ। গাড়ির প্যাপু নাই, কিন্তু গাছপালা পশু পাখির ডাক আছে। প্যাপু শব্দটা কুৎসিত, কিন্তু এই শব্দগুলো অনেক মধুর, শুনতে ভালো লাগে। মামার সাথে থাকতে থাকতে আমার ভিতরেও কেমন যেন একটা কবি কবি ভাব জন্মাতে শুরু করেছে। খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল। চারিদিকে তখন আবছা অন্ধকার। কম্বল মুড়ি দিয়ে আরও কিছুক্ষণ শুয়ে থাকবো কি না চিন্তা করছিলাম, কিন্তু চোখে ঘুম এলো না। বানর আর তার বাচ্চাটার কী অবস্থা দেখার জন্যে শব্দ না করে বিছানা থেকে নেমে দরজা খুলে বারান্দায় এসেছি। বানরটা গুটিসুটি মেরে বসে আছে, বাচ্চাটাকে বুকে জড়িয়ে রেখেছে। আমি বাইরে আসতেই বানর আর তার বাচ্চা মাথা ঘুরিয়ে আমাকে দেখলো। আমি নরম গলায় বললাম, কি খবর তোমাদের, ভালো ঘুম হয়েছিল? বাচ্চাটা মুখ তুলে তাকালো। আমি বললাম, শরীরে ব্যথা কমেছে? অনেক ডোজ ওষুধ খাবে? বানরটা একটু নড়েচড়ে বসলো, একটু শব্দ করলো। কাল রাতে যে কলাগুলো দিয়েছিলাম সেগুলো খাওয়া শেষ, দুধের পিরিচটাও খালি, কয়েকটা পিঁপড়া শুধু ঘোরাঘুরি করছে। বললাম, মনে তো হচ্ছে ভালো হয়ে গেছো, তোমাদের ডিসচার্জ করে দেওয়ার সময় হয়ে গেছে। ইচ্ছে করলে বাচ্চাটাকে রেখে যেতে পারো, দেখে শুনে রাখবো, লেখাপড়া করে মানুষ হবে। তারপর ঠিক করে বললাম, লেখাপড়া করে বানর হবে। বানরটা তখন বাচ্চাটাকে নিজের বুক থেকে ছুটিয়ে নিচে রেখে একটু হেঁটে গেল। আমার কথা শুনে সত্যি সত্যি বাচ্চাটাকে দিয়ে দিল কি না বুঝতে পারলাম না। বানরের বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় আমি সেটা জানি না। নরম গলায় আদর করে কথা বলতে বলতে আমি আমার একটা আঙ্গুল তার দিকে বাড়িয়ে দিলাম। বাচ্চাটা আমার দিকে একবার, তার মায়ের দিকে একবার তাকালো এবং আমার আঙ্গুলটার দিকে একবার তাকালো। তারপর আমার আঙ্গুলটা ধরে উঠে দাঁড়িয়ে আবার বসে গেল। নিশ্চয়ই পায়ের ব্যথাটা এখনও ভালো হয়নি। আমি খুব সাবধানে তাকে ধরে আস্তে করে আমার কোলে নিয়ে বসালাম। তার মাথায় হাত বুলালাম, পেটে হাত বুলালাম। সেটা আমার আঙ্গুল নিয়ে খেলা করতে লাগলো। 2 দিন আগেই কেউ যদি আমাকে বলতো আমার কোলে ছোট একটা বানরের বাচ্চা বসে বসে আমার আঙ্গুল নিয়ে খেলবে, সেটাকে আমি বিশ্বাস করতাম? এরকম সময় হঠাৎ মিথিলা এসে হাজির। বানরের বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে দেখে সে এত অবাক হয়ে এত জোরে চিৎকার করে উঠল যে বাচ্চাটা লাফিয়ে আমার কোল থেকে নেমে গেল। বানর মাটাও ছোট একটা লাফ দিয়ে তার বাচ্চাটাকে বুকে টেনে নিল। মিথিলা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল এবং বলল, ভালো হয়ে গেছে, বানরের বাচ্চা ভালো হয়ে গেছে মনে হচ্ছে, তবে পায়ে একটু ব্যথা আছে মনে হয়। ইস কি কিউট, কি সুইট, আমি কোলে নেব, প্লিজ প্লিজ প্লিজ, আমি কোলে নেব। আমি বললাম, আগে ওর সাথে ভাব করে নিতে হবে, তারপর কোলে নিতে পারবে। মিথিলা অবাক চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। আমাদের কথা শুনে নিশ্চয়ই মামার ঘুম ভেঙে গেছে। মামা দরজা খুলে বাইরে এলেন, চোখ মুছতে মুছতে বললেন, কি ব্যাপার, এত সকালবেলা বানরের খেলা শুরু হয়ে গেছে? মিথিলা মামাকে সালাম দিল এবং বলল, বানরের বাচ্চাটার খবর নিতে এসেছিলাম। মনে হচ্ছে ভালো হয়ে গেছে। নুরু, তোর এই বিখ্যাত অতিথিরা কি আমাদের কেবিনে পাকাপাকিভাবে উঠে এসেছে, নাকি আবার জঙ্গলে ফিরে যাবে? হ্যাঁ, আমি বললাম, না গেলে তো ভালোই হয়। বানরের বাচ্চারা তাহলে আমাকে কি ডাকবে? মিথিলা হিহি করে হাসলো, বলল, মামা ডাকবে মনে হয়। তাহলে তো আমার সম্পর্কে নাতি হলো, তাই তো? আমরা সবাই হিহি করে হাসলাম। সকালবেলার হাসিটা অন্যরকম। মিথিলা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। আমি আবার পিরিচে একটু দুধ ঢেলে সেখানে কয়েক ফোঁটা ওষুধ দিয়ে বারান্দায় রাখলাম। বানরের বাচ্চাটা সেটা চুকচুক করে চেটে খেতে লাগলো। সকালে নাস্তা করে ফিরে এসে বানরের বাচ্চাটাকে নিয়ে আরও কিছুক্ষণ খেললাম। মামা একসময় বের হয়ে বললেন, এত সুন্দর একটা জায়গায় এসেছিস, সারাক্ষণ বানরের সাথে ঘরে বসে আছিস, ব্যাপারটা কি, জায়গাটা একটু ঘুরে টুরে দেখবি না নাকি? আমি বললাম, ঠিকই বলেছো মামা, জায়গাটা একটু দেখে আসি। মামা বললেন, এই টিলার উল্টো দিকে একটা সুন্দর লেক আছে, লেকের উল্টো দিকে ছবির মতো একটা গ্রাম, গ্রামটার নাম নীলাঞ্জনা। কি সুন্দর নাম! এই রিসর্টটার নাম সেই গ্রামের নামে, সেখানে আদিবাসীরা থাকে। আদিবাসীরা বাংলা জানে মামা? জানবে না কেন, কাজ চালানোর মতো বাংলা সবাই জানে। টিলায় বাঘ ভাল্লুক নাই তো মামা? থাকলে থাকবে, তোর সমস্যা কি?
যদি খেয়ে ফেললে খাবে। সত্যি বলছো মামা? মামা মাথা নাড়লেন। না, সত্যি বলছি না। এই টিলায় পশু পাখি বিশেষ নাই, মানুষের উৎপাতে সব দেশ ছাড়া হয়ে গেছে। এখানে বিশাল একটা বিনোদন পার্ক কেন্দ্র বানানোর পায়তারা চলছে। যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কেন সর্বনাশ কেন হবে? চিন্তা করতে পারিস, এই সুন্দর টিলা, পাহাড়, বন, জঙ্গল, লেকের বদলে উঁচু উঁচু বিল্ডিং, রাস্তাঘাট আর গাড়ি। ছি ছি, কি বিচ্ছিরি অবস্থা। মানুষগুলো এগুলো বানাতে দিচ্ছে, স্থানীয় মানুষ তাদের মতো ফাইট করছে, কিন্তু বড় বড় কর্পোরেশন, বিজনেসম্যান এদের সাথে পেরে ওঠা খুব মুশকিল। আমি জামা কাপড় জুতা পরে বের হওয়ার জন্য রেডি হলাম। ছবি তোলার জন্য একটা স্মার্টফোন আনা হয়েছে, কিন্তু সেভাবে ছবি তোলা হচ্ছে না। বানরের বাচ্চাকে কোলে নিয়ে একটা ছবি তুলে রাখা দরকার। আমি বাচ্চাটিকে কোলে, হাতে, ঘাড়ে নানান রকম ভঙ্গি করে দাঁড়ালাম। মামা বেশ কয়েকটা ছবি তুলে দিল। বাসায় ফিরে গিয়ে এই ছবিগুলো যখন দেখাবো সবাই নিশ্চয়ই টেরা হয়ে যাবে। আমি যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, মামা তুমি কি যাবে আমার সাথে? আজকে না, একটা কাজ শেষ করতে হবে, তুই ঘুরে আয়, দুপুরের আগে ফিরে আসিস। হ্যাঁ, ঠিক আছে মামা। আমি কেবিন থেকে বের হওয়ার আগে বানর আর তার বাচ্চাকে বললাম, তোমরা বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো, আমি একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। অনেকই বিপজ্জনক জায়গা, সেই জন্য তোমাদের নিচ্ছি না, তা না হলে তোমাদেরও নিয়ে যেতাম। বানরের বাচ্চা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইল। মা কুই কুই একটা শব্দ করলো। কেবিন থেকে বের হয়ে খোয়া বাঁধানো রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মিথিলার সাথে আমার দেখা হলো। সে তার ছোট ভাই বোনদের নিয়ে যাচ্ছে। আমাকে দেখে বলল, কোথায় যাচ্ছ নুরু? আমি বললাম, টিলাতে হাঁটতে যাচ্ছি। সত্যি? হ্যাঁ, মামা বলেছিল টিলার উল্টো দিকে নাকি সুন্দর একটা লেক আছে। লেকের পাড়ে নীলাঞ্জনা গ্রাম, যাই দেখে আসি। তুমি একা যাচ্ছ? হ্যাঁ। যদি কিছু হয়? কি হবে? যদি বাঘ ভাল্লুক ধরে? মামা বলেছে এখানে কোনো বাঘ ভাল্লুক নাই, সব পশু পাখি মানুষের উৎপাতে পালিয়ে গেছে। মিথিলা মাথা নাড়ল, তারপর বলল, বানরের বাচ্চাটা কেমন আছে? ভালো আছে মনে হয়। তখন মিথিলা ছোট ভাই বোন বলল, দেখবো দেখবো, আমরা বানরের বাচ্চা দেখবো, আমরাও বানরের বাচ্চা দেখবো। আমি বললাম, যাও দেখে আসো, আমার কেবিনের বারান্দায় বসে আছে। মিথিলা তার ছোট ভাই বোনদের নিয়ে আমাদের কেবিনের দিকে রওনা দিল, আর আমি তখন টিলার দিকে রওনা দিলাম। টিলার নিচে এসে আমি উপরের দিকে তাকালাম। বেশ উঁচু টিলা, পায়ে হাঁটার মতো রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নিশ্চয়ই ওঠা যাবে। আমি পকেট থেকে স্মার্টফোন বের করে কয়েকটা ছবি তুললাম। তারপর সেটা সাউন্ড রেকর্ডার অন করে আমি আমার কথা রেকর্ড করা শুরু করলাম। বললাম, আমি শাফাকাত হোসেন নুরু, আজ বুধবার সকাল 10টা, আমি টিলার নিচে দাঁড়িয়ে আছি। টিলাটি ঘন জঙ্গলে ঢাকা, সূর্যের আলো পর্যন্ত আসতে পারছে না। পরিষ্কার মিথ্যা কথা। গাছগুলোর ভিতরে যথেষ্ট ফাঁক আছে, সূর্যের আলো বাতাস সব কিছুই আছে, কিন্তু কে আর আমার কথা যাচাই করতে আসবে, তাই মিথ্যায় চালিয়ে যেতে থাকলাম। আমি বলতে থাকলাম, ওপরে ঘন পাতা, কাটা, লতা পাতা। আংশিক সত্য। টিলাটি অনেক উঁচু, কয়েক হাজার মিটার হতে পারে। পুরা মিথ্যা কথা, খুব বেশি হলে কয়েকশো ফুট। শুধু তাই না, এটি খাড়া উপরের দিকে উঠে গেছে। মোটেও খাড়া না, যথেষ্ট ঢাড়ু। ওপর থেকে যদি একবার আমি নিচে পড়ে যাই, মৃত্যু অবধারিত। এটাও সত্যি না, কেউ উপর থেকে পড়বে না, গড়িয়ে গড়িয়ে নিচে নামতে নামতে গাছে আটকে যাবে। আমি এখন এই দুর্গম টিলার ওপরে ওঠার অভিযান শুরু করেছি। একদমই দুর্গম না, এবং একা। এটা সত্যি কথা ছিল। যদি এই ভয়ঙ্কর অভিযানে আমার মৃত্যু হয় এবং ভবিষ্যতে কোনো অভিযাত্রী আমার মৃতদেহ পায়, তাহলে তারা যেন আমার স্ত্রী, পুত্র, কন্যাকে জানিয়ে দেয় আমি তাদেরকে কতটা ভালোবাসি। এই কথাটা কেন বললাম জানি না। আমার স্ত্রী, কন্যা, পুত্র কোথা থেকে আসবে? তারা যেন দেশবাসীকে জানায় আমি আমার দেশের দুর্গম একটি অভিযানে অংশ নিয়ে মৃত্যুবরণ করেছি। এটাও একটা ভুয়া কথা, কেন বললাম জানি না। কথা শেষ করে আমি যখন আমার রেকর্ডার বন্ধ করে খানিকটা উপরে উঠলাম, তারপর আবার রেকর্ডার অন করে রেকর্ড করতে শুরু করলাম। বললাম, আমি কয়েকশো মিটার উপরে উঠেছি। মিথ্যা কথা, 20-30 ফুট উঠেছি কিনা সন্দেহ। অরণ্য আরও গভীর হচ্ছে। মোটেও গভীর হয়নি। দূর থেকে বুনো পশু পাখির ডাক পাওয়া যাচ্ছে। জানি না বনের ভিতরে কোন হিংস্র পশু অপেক্ষা করছে। কোনো পশুর ডাক শোনা যাচ্ছে না, একটা পাখি শুধু কিচিরমিচির করে উড়ে গেল কেবলই। কিন্তু এই বিপদের ঝুঁকি আমাকে থামিয়ে রাখতে পারবে না, আমি সামনে এগিয়ে যাবই। আমি তখন রেকর্ডিং বন্ধ করে আবার টিলার উপর উঠতে লাগলাম। এরকম সময় আমি মানুষের গলার কণ্ঠস্বর শুনতে পেলাম। মনে হলো মেয়েদের গলার স্বর। তাকিয়ে দেখি কয়েকজন আদিবাসী মেয়ে কলকল করে কথা বলতে বলতে এগিয়ে আসছে। মাথায় বোঝা, কিন্তু তারপরেও তারা একেবারে হরিণের বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে টিলায় উঠে যাচ্ছে। আমি অবশ্য কখনো হরিণের বাচ্চা দেখিনি, তারা কিভাবে লাফায় তাও জানি না, কেন জানি না এই উপমাটি ব্যবহার করে ফেললাম। মেয়েগুলো আমার পাশ দিয়ে হেঁটে 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 বলতে গেলে লাফিয়ে লাফিয়ে চলে গেল।
যাওয়ার সময় এক নজর আমাকে দেখে খিলখিল করে হাসতে লাগলো। তারা নিজেদের ভাষায় কথা বলতে বলতে যাচ্ছে, তাই কি বলছে কিছুই বুঝতে পারলাম না। আমি আবার রেকর্ড করা শুরু করলাম। বললাম, আমি ভেবেছিলাম এই বিশাল বিপদসঙ্কুল ভয়ঙ্কর দুর্গম অরণ্যে আমি একা, কিন্তু কি আশ্চর্য, আমি দেখতে পেলাম একটি আন্তর্জাতিক পর্বতারোহী টিম এখানে এসেছে। মেয়েগুলো আদিবাসী, মোটেও আন্তর্জাতিক নয়। তাদের কাছে নানা ধরনের অস্ত্র, যন্ত্র, অস্ত্রপাতি। সত্যি নয়, তাদের মাথায় লাকড়ির বোঝা। তারা এই যন্ত্রপাতি ব্যবহার করে অতি দ্রুত আমাকে অতিক্রম করে চলে গেল। সত্যি কথা, তবে তারা এমনভাবে টিলায় উঠেছে যেন সেটা খুব সহজ কাজ। প্রায় নাচতে নাচতে তারা উঠে গেছে। আমি নিজেও এবার তাড়াতাড়ি উঠার চেষ্টা করতে লাগলাম। এই মেয়েগুলো যদি এত বড় বড় বোঝা নিয়ে এত তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? বেশ খানিক্ষণ ওঠার পর একটা ফাঁকা জায়গায় এসে থামলাম। এইটুকুতেই হাঁপিয়ে গেছি। একটা গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিলাম। এদিক সেদিক তাকাচ্ছি, হঠাৎ করে একটা সরসর শব্দ শুনতে পেলাম। ভালো করে তাকিয়ে দেখি শুকনো পাতার ওপর দিয়ে একটা সাপ যাচ্ছে। খুবই ছোট একটা সাপ, আমার আঙ্গুলের সমান মোটা হবে কিনা সন্দেহ। শুকনো পাতার সাথে রং মিশিয়ে আছে বলে ভালো করে লক্ষ্য না করলে বুঝতেও পারতাম না। সাপটা একটু থেমে মাথা উঁচু করলো, জিভটা বের করে একটু নাড়িয়ে আবার মুখের ভিতর ঢুকে নিল এবং যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে চলে গেল। সাপটা খুবই ছোট এবং নিরহ। সাপ না হলে সাপের বাচ্চা বলাই ঠিক ছিল। আমি আবার আমার স্মার্টফোন অন করে রেকর্ডিং শুরু করলাম। কয়েকশো মিটার খাড়া পাহাড় বেয়ে উপরে উঠেছি, এখন একটা মালভূমিতে পৌঁছেছি। মালভূমি কি সেটা একসময় পড়েছিলাম, এখন আর মনে নেই, হুদাই বলে দিলাম। ঘন জঙ্গল। সত্যি নয়, বেশ ফাঁকা। হঠাৎ শুনতে পেলাম একটা হিস হিস শব্দ। পরিষ্কার মিথ্যা কথা। পেছনে তাকিয়ে দেখি বিশাল একটি সাপ, গাছের গুড়ির মতো মোটা, আসলে আঙ্গুলের সমান চিকন ছিল। তার মুখ হা হয়ে দেখলাম, সে তার মুখ হা করে আমার দিকে তাকিয়ে আছে। মোটেও সত্যি নয়, মাথা নিচু করে সরে গেছে। এটি নিশ্চয়ই একটি ভয়াবহ অ্যানাকন্ডা। আমাদের দেশে অ্যানাকন্ডা সাপ আছে কিনা তাও জানি না। আমি সাপের ধারালো দাঁত, বিশাল লকলকে জিভ এবং দুটি নিষ্ঠুর চোখ দেখতে পেলাম। ছোট্ট নিরীহ সাপটা শুধু একবার জিভ বের করেছিল। অ্যানাকন্ডা আমার দিকে এগিয়ে আসছে, আমার নিশ্চিত মৃত্যু অবধারিত। আমার স্ত্রী পুত্রর কথা মনে পড়ে গেল। তাহলে কি আমি আমার আপনজনের কাছে ফিরে যেতে পারবো না? হঠাৎ আমার ভিতরে এক মত্ত হাতির বল চলে এলো। আমাকে বেঁচে থাকতেই হবে, আমাকে আমার প্রিয়জনের কাছে ফিরে যেতেই হবে। আমি আমার কোমরে ঝোরানো মেশেটিটা বের করে অ্যানাকন্ডাকে আক্রমণ করলাম। মেশেটি শব্দটা একটা সিনেমা থেকে শিখেছিলাম। রামদায়ের মতো অস্ত্র আমার কাছে থাকার কোনো প্রশ্নই ওঠে না। অ্যানাকন্ডা তার বিশাল লেজ দিয়ে আমাকে পেঁচিয়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু আমি জানি সেটা সে করতে পারে। আমার শরীর পিষে ফেলবে, হাড়গোড় ভেঙে চুরমার করে আস্ত গিলে খাবে। কাজেই কিছুতেই এটা আমি হতে দিতে পারি না। আমি মেশিটি দিয়ে আঘাতের পর আঘাত করতে লাগলাম। অতিকায় অ্যানাকন্ডাটি শেষ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেল। বানানো কথা, কিন্তু যথেষ্ট নাটকীয় হয়েছে, এর মাঝে কোনো সন্দেহ নেই। রেকর্ডিং শেষ করে আমি আবার উপরে উঠতে থাকলাম। মাঝে মাঝে থেমে থেমে রেকর্ডিং করছি। কিছুক্ষণ কথা বলার পর বলার মতো আর ভুয়া ভুয়া কথা খুঁজে পাচ্ছিলাম না। তখন আর না থেমে আমি একেবারে টিলার উপরে উঠে গেলাম। মামা সত্যি বলেছেন, টিলার নিচে অপূর্ব সুন্দর একটা লেক। সূর্যের আলোতে পানি চিকচিক করছে, দেখেই মনে হচ্ছিল ঝাঁপিয়ে পড়ি। লেকের অন্য পাশে একটা গ্রাম। এটাই নিশ্চয়ই নীলাঞ্জনা গ্রাম। বাঁশের মাচার ওপর ছোট ছোট ঘর, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছে, মহিলারা কাজ করছে, লেকের পানিতে কাপড় ধুচ্ছে, কলসি করে পানি নিয়ে যাচ্ছে। এত সুন্দর একটা দৃশ্য। আমি একটা গাছে হেলান দিয়ে দূরের গ্রামটির দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল, ইস, আমি যদি এখানে থাকতে পারতাম কত মজাটাই না হতো। আমি বেশ কিছুক্ষণ ওখানে বসে রইলাম। মাঝে মাঝে একজন দুজন আদিবাসী পুরুষ না হয় মহিলা নিচ থেকে টিলার উপরে উঠে আসছে। আমাকে দেখে নিজেরা নিজেরা কথা বলছে, কিন্তু কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করেনি। টিলার উপরে ওঠার সময় আমি থেমে থেমে নানা রকম ভুয়া কথা বানিয়ে বানিয়ে বলেছি, কিন্তু টিলার উপরে উঠে এত সুন্দর লেক আর তীরের মতো ছবির সেই সুন্দর গ্রামটা দেখে কিছু বানিয়ে বলতে ইচ্ছা করলো না। আমি আমার স্মার্টফোন বের করে কয়েকটা ছবি তুললাম। জায়গাটা দেখতে এত সুন্দর, কিন্তু ছবিতে সেই সুন্দর ভাবটা আসে না। মামা মনে হয় সেই জন্যই সব কিছু নিজের চোখে দেখার চেষ্টা করে, ছবি তোলার চেষ্টা কখনো করে না। মামার মতো হতে হলে আমাকেও বোধহয় এই কায়দাটা রপ্ত করতে শুরু করতে হবে। একটা সময় আমি নিচে নামতে শুরু করলাম। আমি যে এখনও পুরোপুরি গাধা রয়ে গেছি সেটা টের পেলাম। ভাবলাম ওঠার সময় পরিশ্রম হয়, নামার সময় তো কোনো পরিশ্রম হবে না। তাই আস্তে আস্তে হেলতে দুলতে না নেমে একবারে দৌড়ে কেন নেমে যাচ্ছি না। তাই আমি দৌড়ে নামার চেষ্টা করলাম এবং কয়েক সেকেন্ডের ভিতর
কয়েক সেকেন্ডের ভিতরেই বুঝতে পারলাম কাজটা ভয়াবহ গাধামি হয়েছে। আবিষ্কার করলাম আমি আর নিজেকে থামাতে পারছি না। আমার বেগ মনে হয় 100 মাইল পার হয়ে গেছে। আমি রীতিমতো গুলির মতো ছুটে বের হয়ে যাচ্ছি। শুধু তাই না, আমার বেগের প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেটা প্রতি সেকেন্ডে বেড়ে যাচ্ছে। আমি যদি থামতে না পারি তাহলে একটা ভয়াবহ ব্যাপার ঘটে যাবে, কিন্তু কিভাবে থামবো কিছুই বুঝতে পারছি না। পা মেশিনের মতো চলছে এবং যদি হঠাৎ থেমে যাওয়ার চেষ্টা করি তাহলে আছাড় খেয়ে পড়ে ছাতু হয়ে যাব। ছাতু জিনিসটা আমি কখনো দেখি না, জিনিসটা একবার দেখা দরকার। তখন তখন আমি আমার 2 নাম্বার গাধা মোটা করলাম। কেউ যখন গুলির মতো ছুটে যায় তখন সে চিন্তা করার খুব বেশি সময় পায় না। তাই আমার কাছেও চিন্তা করার কোনো সময় ছিল না। শুধু বুঝতে পেরেছি কিছু একটা করে নিজেকে থামাতে হবে। কাজে সবচেয়ে বোকার মতো যে কাজটা হতে পারে আমি সেটাই করলাম। একটা গাছকে জাপটে ধরে নিজেকে থামানোর চেষ্টা করলাম। তার ফলটা হলো ভয়াবহ। আমি প্রচণ্ড জোরে গাছের সাথে ধাক্কা খেলাম এবং মনে হলো আমার নাকটা বুঝি ভেঙে গেছে। সামনের পাতটির সব দাঁত বুঝি খসে পড়ে গেছে। শুধু তাই না, গাছটাকে ধরে রাখতে পারছিলাম না, হাত ফসকে যাচ্ছিল এবং ধরে রাখতে গিয়ে মনে হচ্ছিল 2 হাতের ছাল উঠে গেল আমার। তবে শেষ পর্যন্ত আমি থামতে পেরেছি, সেটাই বড় কথা। আমি পরীক্ষা করে দেখলাম আমার নাকটা নাকের জায়গাতেই আছে, দাঁতগুলো দাঁতের জায়গাতেই আছে। 2 হাতের ছাল উঠে গেছে কিন্তু সেটা নিয়ে কিছু করার নেই। স্মার্টফোন বের করে এই অভিজ্ঞতা রেকর্ড করা যেতে পারে। এটা হবে সত্যিকারের রেকর্ডিং। কিন্তু নিজের গাধামোর কথা জোর গলায় বলি কেমন করে? তাই নাকে হাত বোলাতে বোলাতে নিচে নামতে থাকি। এমনিতে আমার নাকটা বোচা, নিশ্চয়ই আরও বোচা হয়ে গেল। যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখন সবসময় 3টা করে আসে। গুলির মতো ছুটে যাওয়া ছিল 1 নাম্বার দুর্ঘটনা, গাছের সাথে ধাক্কা খাওয়া ছিল 2 নম্বর দুর্ঘটনা। কিন্তু আমি তখনও জানতাম না যে 3 নাম্বারটা এখনও বাকি আছে। সেটা ঘটলো একটু পরেই, অবশ্যই আমার গাধামোর জন্যই ঘটলো। গাছের সাথে ধাক্কা খেয়ে নিজের চেহারার কি হয়েছে জানি না, কপালে এবং চোয়ালে ব্যথা করছে এবং তার মানে নিশ্চয়ই সেখানেও ছাল উঠে গেছে। আমাকে দেখতে কেমন দেখাচ্ছে কে জানে, যে কেউ দেখলে আঁতকে উঠবে কিনা সেটাই বা কে জানে। তাই যখন আবার কয়েকজন আদিবাসীর মেয়ের গলা শুনতে পেলাম, কলকল করে কথা বলতে বলতে তারা উঠে আসছে, তখন ভাবলাম তারা আমার ক্ষতবিক্ষত মুখ দেখে ভয় না পেয়ে পালিয়ে যায়। তখন হাঁটা রাস্তা ছেড়ে জঙ্গলের ভিতর দিয়ে শর্টকাট মেরে যাওয়ার চেষ্টা করলাম। মেয়েগুলো আমাকে দেখেনি। মাথায় কাঠকুটোর বোঝা নিয়ে চলে যাওয়ার পর আমি রাস্তায় উঠে আসতে পারতাম, কিন্তু যেহেতু 3 নাম্বার দুর্ঘটনা ঘটা তখনও বাকি ছিল তাই আমি ঠিক করলাম আমি জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাব। তখন আমার জীবনে সবচেয়ে বিচিত্র ঘটনা ঘটল। হঠাৎ করে একটা অতল গহ্বরের মাঝে পড়ে গেলাম। গর্তের ভিতর প্যাচপ্যাচে কাদা এবং পানি। আমার মনে হলো আমি সেই কাদার ভিতরে অর্ধেক পুঁতে গেছি। এত দ্রুত ঘটনাটি ঘটলো যে আমি অবাক হওয়ার সুযোগ পর্যন্ত পেলাম না। যখন টের পেলাম যে আমি একটা গর্তের ভিতর পড়ে আছি আর কোনোদিন হয়তো এই গর্ত থেকে বের হতে পারবো না, তখন ভয়ে একটা গগনবিদারী চিৎকার দিলাম। কিন্তু আমার চিৎকারে গগন বিদারিত হলো না এবং আমার চিৎকার কেউ শুনতেও পেল না। আবার উপরের দিকে তাকালাম। ঝোপঝাড় আর লতা পাতায় ঢাকা জায়গাটা। টের পেলাম গর্তটা খুব বেশি গভীর নয়, আমি চেষ্টা করলে এখান থেকে বের হতে পারবো। কাদা পানির মাঝে কি আছে জানি না, কিন্তু মনে হলো 1-2টা ব্যাঙ লাফ দিয়ে এদিক ওদিক সরে যাচ্ছে। আরও কোনো প্রাণী আছে কিনা কে জানে, কিন্তু সেগুলো পরীক্ষা করার মতো আমার কোনো ইচ্ছা নাই। ভিতরে একটা বিকট দুর্গন্ধ, কিসের দুর্গন্ধ কেউ জানে না। আমি হাঁচড় পাঁচড় করে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলাম। গর্তের দেয়ালের মাটি নরম, মাটিতে পা রাখতেই পা খসে যাচ্ছিল। ওপরের লতাপাতা যথেষ্ট ঘন। ফাঁক করে কাটার ঘষা খেয়ে শেষ পর্যন্ত বের হলাম। নিজেকে পরীক্ষা করলাম কেটে গেছে বা ছড়ে গেছে কিনা, কিন্তু দেখলাম বড় কোনো কাটাকুটি হয়নি। এখানে সেখানে একটু জ্বালা করছে, তবে সেটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। আমি গর্তটাকে ভালো মতো দেখে রাখলাম। এখানে কেউ গর্ত করে রেখেছে নাকি নিজে থেকে হয়েছে বোঝার কোনো উপায় নেই। ঝোপঝাড় লতাপাতা দিয়ে এখানে ঢাকা, তাই এত বড় বিপদ এখানে লুকিয়ে আছে কেউ জানতেই পারবে না। আমি এবার রিসর্টের দিকে রওনা দিলাম। কাদা মাটিতে পুরো শরীর মাখামাখি হয়ে আমাকে দেখতে কেমন লাগছে কে জানে। কেউ যদি আমাকে দেখে ফেলে সেটা নিয়ে আমি এখন আর কোনো চিন্তা করছি না। এটাকে নিশ্চয়ই বলে অল্প শোকে কাতর অধিক সুখে পাথর। আমার কপাল খুব ভালো, মিথিলার সাথে দেখা হলো না। রিসর্টের একজন দারোয়ান আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। মাম্মা বারান্দায় বসেছিলেন, আমাকে দেখে চোখ কপালে তুলে বললেন, সে কি, তোর এই কী অবস্থা? আমি বললাম, আমাকে কিছু জিজ্ঞেস করো না মামা, গোসল করে আসি তারপর কথাবার্তা বলছি। তখন হঠাৎ করে লক্ষ্য করলাম বারান্দায় বানর আর বানরের বাচ্চা নাই। আমি প্রায় আর্তনাদ করে বললাম, বানর, আমার বানর কোথায় গেল? চলে গেছে। আমি আবার আর্তনাদ করে বললাম,
চলে গেছে। হ্যাঁ, তুই নাই বলে মন খারাপ করে মনে হয় চলে গেল। চলে যাওয়াই তো ভালো, বনের পশুদের বনে থাকাই ভালো। কিন্তু আমি কি বলবো বুঝতে পারলাম না, ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে। একদিনে এত মায়া হয়ে যাবে কে জানতো। মামা বললেন, যা গোসল করে আগে, তোর শরীর থেকে বিকট দুর্গন্ধ বেরোচ্ছে, গর্তে কি ছিল? সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না মামা। ঠিক আছে, আলাপ না করাই ভালো। কিন্তু এক সেকেন্ড দাঁড়া, তোর স্মার্টফোনটা দিয়ে একটা ছবি তুলে রাখি। না মামা, না না না। মামা হাসলেন। ছবিটা তুলে রাখি, তোর পছন্দ না হলে মুছে ফেলিস। কাজেই মামা আমার কয়েকটা ছবি তুললেন। নিজের এমন বীভৎস রূপ দেখে আমি নিজেই প্রায় বমি করে দিচ্ছিলাম। আমি বাথরুমে রোগড়ে রোগড়ে গরম পানি দিয়ে অনেক সময় নিয়ে গোসল করলাম। জন্মেও এর আগে এভাবে গোসল করিনি। একটু পরপরই বানরের বাচ্চার কথা মনে হচ্ছিল। কোথায় আছে আমার বানরের বাচ্চাটা, কেমন আছে কে জানে। বিকেলবেলা আমি কেবিন থেকে বের হয়েছি। রিসর্টের ভেতর একটা বড় ছড়ার মতো আছে, সেখানে বড় বড় পাথর, পাথরের পাশে পানি যাচ্ছে, পানির একটা সুন্দর শব্দ আছে। মামার কাছ থেকে আমি এগুলো শিখেছি, ছোটোখাটো জিনিস উপভোগ করা। মামা কিছু না করে চুপচাপ বসে থাকে, বসে বসে কিছু একটা চিন্তা করে। আমি আগে এটা কাউকে কখনো করতে দেখিনি, তবে এখন আমিও মাঝে মাঝে এটা চেষ্টা করি, কিছু না করে চুপচাপ বসে বসে একটা ভাবি। আমার ভাবনাগুলি অবশ্য সবসময় ঠিক হয় না, সবসময় উল্টাপাল্টা চিন্তা মাথার মাঝে আসতে থাকে। আমি ছড়ার কাছে একটা বড় পাথরের ওপর বসেছি, পানি পা পা- পা দুটো পানিতে ডুবিয়ে দিয়েছি। ঠান্ডা পানি পায়ে সুড়সুড়ি দিচ্ছে, বেশ ভালোই লাগছে। চোখের কোণা দিয়ে মিথিলাকে যখন খুঁজছিলাম তখনই তাকে দেখতে পেলাম। দূরে একটা বেঞ্চের উপর বসে আছে, পাশে একটা ছেলে, আমার বয়সী, চোখে চশমা, চেহারার মাঝে একটা ভালো ছেলে ভালো ছেলে বাহাব। ছেলেটাকে আগে কখনো দেখিনি, মনে হয় নতুন এসেছে। ঠিক কী কারণে জানি না, মিথিলার পাশে এই নতুন ছেলেটাকে দেখে আমার একটু হিংসা হলো, একটু রাগও হলো। কার উপর রাগ কে জানে। ভাইয়া হলে এতক্ষণ তাদের দিকে গিয়ে পরিচয় দিয়ে কথা বলা শুরু করতো, কিছুক্ষণের মধ্যে বন্ধুত্ব হয়ে যেত। কিন্তু আমি এসব পারি না, কথাই বলতে পারি না। মিথিলার সাথে যা একটু কথাবার্তা হয়েছে তার কারণ মিথিলা নিজে থেকে বলেছে, আমি হলে কখনোই পারতাম না। কাজে আমি বুঝে গেলাম মিথিলা এখন এই চশমা পরা বড় লোকের ভালো ছেলের সাথে সময় কাটাবে। আগে বানরের বাচ্চাটার খবর খবর নেওয়ার জন্য মিথিলা মাঝে মাঝে আসতো, এখন যেহেতু বাচ্চাটাও নাই তাই মিথিলা সেজন্য আর আসবে না। না আসলে নাই, আমি এসেছি আমার মামার সাথে থেকে বোহেমিয়ান হওয়া ট্রেনিং নিতে, সেটাই নিতে থাকবো। কাজেই আমি ছড়াতে পা ডুবিয়ে বসে বসে চোখ বন্ধ করে আকাশ পাতাল চিন্তা করতে থাকলাম। পানির ঝিরঝির শব্দটার মাঝে মনে হয় এক ধরনের জাদু আছে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম। হ্যাঁ নুরু, বসে বসে ঘুমাচ্ছ নাকি? মিথিলার গলার স্বর শুনে আমি চোখ খুলে তাকালাম। মিথিলা আর সেই ছেলেটা ছড়ার পাশে এসে দাঁড়িয়েছে। ছেলেটা ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে, বোঝাই যাচ্ছে সে আমাকে যাচাই করে দেখছে। আমিও পানি থেকে উঠলাম, তারপর নতুন ছেলেটার দিকে তাকিয়ে তাকে যাচাই করার চেষ্টা করতে লাগলাম। ছেলেটার চেহারা বেশ ভালো, তবে চেহারা ভালো হলে ভালো মানুষ হয় এটার তো কোনো প্রমাণ নেই। চোখ দুটি একটু সরু, যাকে একটু নিষ্ঠুর বলেই মনে হয়। যারা একটু নিষ্ঠুর হয় তাদের ঠোঁট নাকি সরু হয়। চোখে চশমা থাকার কারণে একটু ভালো ছেলে ভাব চলে এসছে। মিথিলা এই ছেলেটিকে দেখিয়ে বলল, নুরু, এ হচ্ছে টিটন, নতুন এসেছে, আমাদের পাশের কেবিনে উঠেছে। আর টিটন, এ হচ্ছে নুরু, আমি তোমাকে যার কথা বলেছিলাম। আমার কথা কি বলেছিল কে জানে। আমার সম্পর্কে কেউ কখনো ভালো কিছু বলে না, কিন্তু এখানে এসে এখন পর্যন্ত আমি কোনো ঝামেলা পাকাইনি, তাই খুব একটা খারাপ বলার মতো কিছু হয় নাই। বড়লোকের ছেলেটা চোখ শুরু করে চিবিয়ে চিবিয়ে বলল, ও আচ্ছা, ওই যে যে বিড়ালকে মেরেছিল না? এমনভাবে বলল যেন আমি একটা পোষা বিড়ালের বাচ্চাকে পিটিয়েছি। আসলে সেটা ছিল একটা বড়সড় বনবিড়াল। যখন লাঠি দিয়ে ঘা দিয়েছিলাম তখন ভেবেছিলাম চিতাবাঘ, আর শুধু পিটানোর জন্য পিটিয়ে ছোট একটা বানরকে বাঁচানোর জন্য পিটাইয়েছিলাম। সবচেয়ে বড় কথা, সেই জন্য ছোট বানরের বাচ্চাটা বেঁচে গিয়েছিল। এখন সে নিশ্চয়ই তার মায়ের বুকে ঝুলে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর এই ছেলেটা পুরো ব্যাপারটাকে তামাশার মতো করে ফেলেছে। আমি কিছু বললাম না। ছেলেটা তখন বলল, তার মানে হচ্ছে তুমি হচ্ছ বিড়ালমালা বীর, সংক্ষেপে বলে বিএমবি, মিস্টার নুরু বিএমবি। ছেলেটা আমাকে নিয়ে ফাজলামো শুরু করেছে, করুক, এর ফল সে ভোগ করবে। আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না, কিন্তু কাউকে সাইজ করতে লাগলে আমার মতো এক্সপার্ট খুব বেশি নাই। মিথিলা কথাটাকে ঘোরানোর চেষ্টা করলো, বলল, নুরুর মামা হচ্ছে কবি, সত্যিকারের কবি। টিটন নামের ছেলেটা মাথা নাড়ল, ও আচ্ছা তাই নাকি, লম্বা লম্বা চুল আছে? হুম। আমি মাথা নাড়লাম, বললাম, নাই। টিটন বলল, না থাকলে ভালো, আমি শুনেছি কবিদের লম্বা চুলে নাকি উকুন হয়। এটা একটা হাসির কথা, কিন্তু আমি আর মিথিলা কেউই হাসলাম না। তাই টিটন একাই জোরে জোরে হাসতে থাকলো।
হাসি শেষ করে টিটন বলল, তুমি ক্লাস 7-এ পড়ো? বোঝাই যাচ্ছে আমাকে নিয়ে আলোচনা হয়েছে। আমি মাথা নাড়লাম। টিটন বলল, 1 বছর ফেল করেছো? না, বছর লস হয়েছে। একই কথা। ফেল করা আর অন্য কোনো কারণে 1 বছর লস হওয়া এক কথা না। আমার গলার স্বরে কিছু একটা ছিল। ছেলেটা এটা নিয়ে আর পেঁচানোর সাহস পেল না। জোর দিয়ে মিথ্যা কথা বলার মাঝে আমি এক্সপার্ট। টিটন আমার দিকে তাকিয়ে বলল, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? বাংলা। বাংলা মিডিয়ামে নাকি প্রশ্ন আউট হয়, এটা কি সত্যি? এখন ছেলেটা আমাদের পুরো লেখাপড়াটাকেই ছোট করার চেষ্টা করছে। আমি তা করতে দিলাম। বললাম, জানি না। ইস, আমাদের যদি প্রশ্ন আউট হতো তাহলে কত মজা হতো। সারা বছর লেখাপড়া করতেই হতো না, পরীক্ষার আগে প্রশ্ন দেখে পরীক্ষা দিতাম। আমি মাথা নাড়লাম। বললাম, হ্যাঁ, অনেক মজা হতো। বোঝাই যাচ্ছে ছেলেটা আমাকে অপছন্দ করছে, তাই নানাভাবে আমাকে অপমান করার চেষ্টা করছে এবং আমি তাকে সেটা করতে দিচ্ছি। মিথিলা একটাও কথা বলছে না। ব্যাপারটা ও ঠিক পছন্দ করছে না, কিন্তু কিভাবে থামাবে বুঝতে পারছে না। টিটন নামে ছেলেটা বলল, মিথিলা বলেছে তোমরা নাকি এখানে ফ্রি থাকো। আবার অপমান করলো, এবারে টাকা পয়সা নিয়ে। আমি বললাম, এখানে আমার মামার একটা কেবিন আছে। যারা ফ্রি থাকে তারা কি রিসোর্টের সব সার্ভিস পায়? জানি না। পাবে না কেন? নিশ্চয়ই আরও বেশি পায়, তাই না নুরু? আমি কিছু বললাম না। ছেলেটা এবারে তার হাতের ঘড়ি দেখলো, তারপর বলল, যাই একটু রেস্ট নিয়ে নিই। আমি বললাম, যাও। টিটন আমার দিকে তাকিয়ে বলল, আবার দেখা হবে তাহলে মিস্টার নাড়ু। আমার মাথার ভিতরে এবার চিরিক দিয়ে উঠল। ছেলেটা আমাকে নাড়ু ডেকেছে। আমি মুখটা হাসি হাসি করে বললাম, তুমি আমাকে কি ডেকেছ? নাড়ু? কেন, কি হয়েছে? নুরু আর নাড়ু তো একই কথা, তাই না? আমি মুখটা হাসি হাসি করে রাখলাম এবং বললাম, নাম নিয়ে ইয়ার্কি করতে হয় না। কেন? গরু জবাই করে আকিকা করে নাম রাখে তো, সেজন্য। বেচারা গরুর অপমান হয়। টিটন বলল, ইন্টারেস্টিং, এভাবে তো কখনো চিন্তা করিনি। আমাদের ক্লাসেও তোমার মতো একজন বেকুব ছিল। টিটনের মুখটা এবার কালো হয়ে গেল। আমি না দেখার ভান করে হাসি হাসিভাবেই বলতে থাকলাম, সেও আমাকে একদিন তোমার মতো নাড়ু ডেকেছিল। তারপর তার কি হয়েছিল জানতে চাও? কি হয়েছিল? নাক একটা হাড্ডি থাকে, সেটা ভেঙে গিয়েছিল। তার চেহারাও তোমার মতো সুন্দর ছিল, কিন্তু নাকের হাড্ডি ভেড়ে যাওয়ার কারণে এখন নাকটা একটু বাঁকা হয়ে গেছে, আর ঠিক হয় নাই। চেহারাও আর আগের মতো সুন্দর নাই। টিটন পাথরের মতো মুখ করে বলল, তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি তোমার নাকটা অনেক সুন্দর, এটা বাঁকা করো না, আর আমার আকিকার গরুকে অপমান করো না। টিটন কি বলবে বুঝতে পারছিল না, আমার দিকে তাকিয়েছিল। আমি মুখটা হাসি হাসি রেখে বলতে থাকলাম, ওই যে বেকুব ছেলেটার বাবা, তার বাবাও তোমার বাবার মতো অনেক বড় লোক ছিল, বড় বড় রিসর্টে পয়সা দিয়ে থাকতো। উকুনওয়ালা মামার সাথে ফ্রি থাকতো না, সেই জন্য আমার একটু ঝামেলা হয়েছিল। ফেল না করেই বছর লস। আমি আসলে কথা কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আজকে বেশ গুছিয়েই বলতে থাকলাম। সে আমাকে যে যে বিষয় নিয়ে টিটকারি করেছিল সেগুলোর সবগুলোরই উত্তর মোটামুটি দেওয়া হয়েছে। আমি নিজে আমার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুধু যে বলেছি তা না, মুখটা হাসি হাসি রেখে বলেছি। শেষ যেটা বলা বাকি ছিল সেটাও বলে ফেললাম। কাজেই আমি শুধু বেড়ালি মারি না, বেকুবও মারি। সেই জন্য বলছিলাম, আমার নামটা ভালো করে মুখস্থ করে নাও। বাংলায় খুবই সোজা, ন উকারে নু আর রয় উকারে রু, সুন্দর করে নুরু। ঠিক আছে? সুন্দর নাকটা বাঁকা করো না। টিটনের সুন্দর মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। তখন তার জন্য আমার মায়া লাগতে লাগলো। সে এতই ভয় পেয়েছে, আমি কি এতই ভয়ের মানুষ? ঠিক তখন আমার জীবনে দ্বিতীয় আশ্চর্য ঘটনা ঘটে গেল। ছড়ার পাশে নুরির যে রাস্তাটা, সেই রাস্তায় একটা গাড়ি এসে থামলো এবং গাড়ি থেকে একজন পুলিশ অফিসার এবং তার পেছনে পেছনে রাইফেল হাতে আরও দুজন পুলিশ নামলো। আমি চিনতে পারলাম, সেদিন থানায় আমরা এই পুলিশ অফিসারের কাছেই গিয়েছিলাম। পুলিশ অফিসার আমাকে দেখে আনন্দের ভঙ্গি করে হাত উপরে তুলে বলল, ইয়ং ম্যান, তোমাকে পেয়ে গেলাম। তোমার বিখ্যাত কবি মামা কোথায়? মামা কেবিনে। কি করছেন? কবিতা লিখছেন নাকি? গেলে কি ডিস্টার্ব হবেন উনি? না না, ডিস্টার্ব হবেন কেন? পুলিশ অফিসার মাথা নেড়ে বলল,
ওনারা হচ্ছেন দেশের সম্পদ, ওনারা যখন কাজ করেন তখন ডিস্টার্ব করা মানে দেশের ক্ষতি করা। কিন্তু ভাবলাম একটা খবর দিয়ে যাই। কি খবর? তুমি যে মোটরসাইকেলের নাম্বারটা দিয়েছিলে সেটা দিয়ে পুরো ডাকাতের দলকে ধরে ফেলেছি। ইয়াং ম্যান, তুমি জানো না কত বড় কাজ করেছো। উই আর সো প্রাউড অফ ইউ। আমি হেড অফিসারের সাথে তোমার জন্য আলাদা একটা রিপোর্ট পাঠিয়েছি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু জিজ্ঞাসা করলাম, সবগুলো ডাকাতকে ধরে ফেলেছেন? একটা ছাড়া সবগুলোকে ধরে ফেলেছি, সেটাকেও ধরে ফেলবো। আর গয়নাগুলো পেয়েছেন? পুলিশ অফিসার মাথা নেড়ে বলল, তোমরা যেভাবে ডিরেকশন দিয়েছো সেইভাবে সব খুঁজে পেয়েছি। 40-50 লাখ টাকার গয়না। শুনে সত্যি সত্যি খুশি হয়ে গেলাম। বললাম, বাহ। যাই হোক, তোমার মামাকে খবরটা দিয়ে আসি। পুলিশ অফিসার চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। বলল, তোমার কপালে মুখে চোখে ব্যথা পেয়েছো কিভাবে? টিলাতে গিয়েছিলাম, ওখানে একটা গর্তে পড়ে গেছি। ও, এখন অ্যাডভেঞ্চার চালিয়ে যাচ্ছ? সব জায়গাতে অ্যাডভেঞ্চার করো ইয়াং ম্যান। তোমার মতোই সাহসী ছেলের দরকার এই দেশে। তারপর রীতিমতো একটা স্যালুট দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দেওয়ার পর জানলা দিয়ে মুখ বের করে বলল, তোমাদের সেদিন রকেট মিষ্টি খাওয়াতে পারিনি, আজকে নিয়ে এসেছি। আমি বললাম, থ্যাংক ইউ। তাকে আর বললাম না যে আমরা সেই দিনই সেই বিখ্যাত মিষ্টিটা খেয়ে ফেলেছি। পুলিশ অফিসার চলে যাওয়ার পর মিথিলা আর টিটন কিছুক্ষণ হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর মিথিলা বলল, তুমি ডাকাতদের দল ধরেছ? তুমি? আমি মাথা নাড়লাম, বললাম, আমি একা না, আমি আর আমার মামা। কিভাবে? অনেক লম্বা স্টোরি, শুনে বিরক্ত হয়ে যাবে। মিথিলা বলল, বলো শুনি। টিটনও বলল, হ্যাঁ বলো, কিভাবে ডাকাত ধরেছ? কি আশ্চর্য! আমি টিটনের দিকে তাকালাম। ছেলেটা এখন আমার সাথে মিটমাট করে ফেলতে চাইছে। আমি তাকে সুযোগ দিলাম। সে রাতের ঘটনা, পরের দিন পুলিশের ঘটনা সব কিছুই বললাম। শুনে দুজনেই এত অবাক হলো যে বলার মতো না। দুজনেই বলতে লাগলো, কি সাহস, কি আশ্চর্য, কি বুদ্ধি! আমি বললাম, এর মাঝে কোনো সাহস বা বুদ্ধির কিছুই নাই। আমার জায়গায় তোমরা থাকলে তোমরাও এটা করতে। মিথিলা হেসে বলল, কি বিনয়! টিটন হঠাৎ আমার কাছে এসে আমার ঘাড়ে একটা হাত রেখে বলল, নুরু, আমি খুবই সরি যে আমি তোমার সাথে এত বাজে ব্যবহার করে তোমাকে আপসেট করেছি। প্লিজ তুমি মাইন্ড করো না। আমি অবাক হয়ে টিটনের দিকে তাকালাম। আমি অনেকবার জীবনে উল্টাপাল্টা কাজ করেছি, ঝগড়া করেছি, মারামারিও করেছি, কিন্তু জীবনে কখনো নিজের দোষ স্বীকার করে অন্য কারো কাছে মাফ চাইনি। এই ছেলেটি কি চমৎকারভাবে নিজের দোষ স্বীকার করে মাফ চাচ্ছে! কি আশ্চর্য! আমি কিছু বলছি না দেখে টিটন মনে করলো আমি হয়তো এখনও রেগে আছি। সে আরও নরম করে বলল, আসলে হয়েছে কি তোমাকে বলি, এখানে আসার পর থেকে মিথিলা আমার সাথে সারাক্ষণ তোমাকে নিয়ে গল্প করেছে। তোমার সাহস, তুমি এই করো সেই করো, সেটা নিয়ে বলতেই থাকছিল। মিথিলার মুখটা কেমন জানি লাল হয়ে গেল। বলল, মোটেও আমি সারাক্ষণ নুরুর গল্প করি নাই। করেছো। যাই হোক, করার মতো কাজ করলে করবে না কেন? এত গল্প শুনে হিংসা হচ্ছিল আমারই, তাই তোমাকে আমি এভাবে ছোট করার চেষ্টা করছিলাম। খুব গাধামো হয়েছে, বুঝতেই তো পারছো। কিন্তু তোমাকে অপমান করার চেষ্টা করি নাই। তোমাকে আর তোমার মামাকে, ইভেন তোমার পড়াশোনাকেও। ছি ছি, আসলেই তোমার ঘুষি মেরে আমার নাকটাকে ভেঙে দেওয়া উচিত ছিল। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত বললাম, দেখো, নাকের হাড্ডি ভাঙা অত সোজা না। আজকে আমি টিলায় একটা গাছের সাথে প্রচণ্ড জোরে বাড়ি খেয়েছি, নিজের কাঠামোর জন্যেই, কিন্তু তারপর আমার নাকের হাড্ডি ভাঙে নাই, শুধু মুখের কয়েকটা জায়গায় ছাল উঠে গেছে। মিথিলা বলল, তুমি যে বললে গর্তে পড়ে মুখে ছাল উঠে গেছে। হ্যাঁ, গর্তেও পড়েছি, সেখানেও একটু ছাল উঠেছে, কিন্তু আসল আসল ছাল উঠেছে গাছের সাথে বাড়ি খেয়ে। গাছের সাথে বাড়ি খেলে কিভাবে? সেটা একটা লজ্জার কথা, পরে বলবো। যেটা বলতে চাইছি সেটা আগে বলি। টিটন বলল, বলো। আমি কখনো কারো নাকে ঘুষি মেরে নাকের হাড্ডি ভাঙি নাই, সেই জন্য আমার কখনো বছর লসও হয় নাই। আমি আসলে মিথিলা থেকে 1 ক্লাস নিচে পড়ি। মিথিলাকে যেন আপু ডাকতে না হয় সেজন্য বলেছি আমার 1 বছর লস হয়েছে। মিথিলা প্রথমে অবাক হলো, তারপর রাগ হলো, কিংবা রাগ হওয়ার ভান করলো, তারপর হিহি করে হাসতে লাগলো। আমি বললাম, তবে হ্যাঁ, আমাদের ক্লাসের একজন আমাকে নাড়ু ডেকেছিল, সেই জন্য তার কলার ধরে ঝাঁকুনি দিয়েছিলাম। তার নাকে ঘুষি মারি নাই। আমি একটু পাজি টাইপের, একটু পাজি, কিন্তু গুন্ডা না। টিটন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে হিহি করে হাসতে লাগলো। তারপর বলল, তুমি আসলেই খুবই আজব মানুষ, খুবই আজব।
আমিও হাসলাম। আমাদের মাঝে কি জানি একটা ম্যাজিক হলো, আর আমি মিথিলার টিটন হঠাৎ করে বন্ধু হয়ে গেলাম। হালকা পাতলা বন্ধু না, একেবারে প্রাণের বন্ধু। রাত্রিবেলা আমি আর মামা যখন খেতে গিয়েছি, মামা তখন তার রকেট মিষ্টির বিশাল প্যাকেটটা ডাইনিং রুমে নিয়ে এলো। রিসর্টের সবাই সেটা খুব শখ করে খেলো। আজকে মামাকে একা একা খেতে হলো, কারণ আমি, টিটন আর মিথিলা আলাদা একটা টেবিলে বসে নিজেরা গল্প করতে করতে খেয়েছি। মিথিলা আর টিটন তাদের আব্বু আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে, কাল আমরা একসাথে টিলার উপরে সেই লেকটা দেখতে যাব। মনে হচ্ছে ট্রিপটা আসলে একটা ফাটাফাটি ট্রিপ হবে। নুরু, টিটন আর মিথিলার সাথে আমরাও আগামীকাল পৌঁছে যাব টিলার ওপারে লেকের ধারে। আশা করি আমার গল্প পাঠ আপনাদের ভালোই লাগছে, আর আমার গল্প পাঠ যেমনই লাগুক আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার গল্প পাঠ শোনেন, এই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, কিন্তু অনেকেই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। ব্যাপারটা অনেক কষ্টের। যাই হোক, টিলার ওপারে অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার হবে, সেই জন্য আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে গেলে আমাদের ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। সকলে ভালো থাকবেন, ভালো খাবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই উপস্থিত হব পরবর্তী পর্ব নিয়ে। ধন্যবাদ।